আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে মোশন অফ স্যাটেলাইট। আজকে আমরা ক্লাস 11-এর ক্লাস হচ্ছে বোর্ডসের গ্র্যাভিটেশন। আজকে হয়তো আমাদের ক্লাসটা শেষ হবে, মানে গ্র্যাভিটেশন আজকে কমপ্লিট হবে। চলো, তো আজকে হেডিং দাও, শুরু করো। মোশন অফ আ স্যাটেলাইট। মোশন অফ আ স্যাটেলাইট ভালো করে বুঝবে। তো মোশন অফ আ স্যাটেলাইট সরি, শুরু করার আগে আগের দিন আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো একটু তোমাকে মনে করিয়ে দিই। আগের দিন আমরা পড়েছিলাম এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটির ফর্মুলা ছিল √2gm/r, অথবা আরো একটা ফর্মুলা ছিল √2gr, যার ভ্যালু ছিল নিয়ারলি ইকুয়াল টু 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তো আশা করব এগুলো আগের দিন সবাই পড়েছিলে এবং মনে আছে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস মনে আছে। এটা করার পর আমরা আগের দিন লাস্ট একটা অঙ্ক করেছিলাম। সেই অঙ্কে আমি তোমাকে দেখিয়েছিলাম যে এসকেপ ভেলোসিটি, যেটা এই এসকেপ ভেলোসিটি, এই যে ফর্মুলাটা, দিস ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর সারফেস অফ আর্থ। তাই তো আগের দিন দেখবে লাস্ট অঙ্কে দেখিয়েছিলাম সারফেস অফ আর্থ থেকে থ্রো করলে তবে ওই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ এনার্জি কনজারভেশন দিয়ে অঙ্ক সলভ করতে হবে। সবার মনে আছে এগুলো? আজকে আমরা শুরু করছি স্যাটেলাইট থেকে। তো কি স্যাটেলাইট কি জিনিস ভালো করে বুঝবে। বলছে কোন বডিকে, এটা ধরো আর্থ, ঠিক আছে, এটা ধরো আর্থ, কোন বডিকে তুমি যদি থ্রো করো আর্থ থেকে, এখান থেকে, তাহলে বডিটা সার্কুলার পাথে এরকম ঘুরতে থাকে। এই সার্কুলার পাথে যে ঘোরে, কত স্পিডে গেলে মোটামুটি সার্কুলার পাথে ঘোরে? অ্যান্সার হচ্ছে ভি এর ভ্যালু হয় নিয়ারলি ইকুয়াল টু 7.9 কিলোমিটার পার সেকেন্ড। কোনো বডিকে, ভালো করে শোনো, আমি যদি কোনো বডিকে আর্থের এখান থেকে 7.9 কিলোমিটার পার সেকেন্ডে ছুড়ি, তাহলে বডিটা আর্থের চারিদিকে সার্কুলার পাথ ক্রিয়েট করে। ক্লিয়ার এত অবধি? বোঝা গেছে? আচ্ছা, যদি আমি এর থেকে বেশি স্পিডে থ্রো করি, ভালো করে শুনবে, আমি যদি এর থেকে বেশি স্পিডে থ্রো করি, মানে কি, ইফ ভি ইনক্রিজেস, উপরের দিকে আরো মানে ইনক্রিজেস, তাহলে কি হয়? দেন দ্য পাথ উইল বি ইলিপ্টিক্যাল। তাহলে এর থেকে বেশি ভেলোসিটিতে থ্রো করলে, মানে যদি আমি ভিটা বাড়াই, খুব বেশি না, অল্প যদি বাড়াই, 7.9 মানে ধরো 9, 10 এরকম যদি আমি করি, তাহলে কি পাথ ফলো করে? ভালো করে লক্ষ্য করো, অন্য কালি দিয়ে আমি ড্র করছি, ইলিপ্টিক্যাল পাথ ফলো করে। এটাকেও ইলিপস তোমরা জানো আশা করব, এরকম, এটাকেও আমরা স্যাটেলাইটই বলবো। তো এই দুটো পাথকে স্যাটেলাইটের পাথ বলা হয়। কোন দুটো পাথকে? হয় সার্কুলার, না হয় ইলিপ্টিক্যাল। ভালো করে শুনুন, এর পরেও যদি আমি ভি কে ইনক্রিজ করি, ইফ ভি নিয়ারলি ইকুয়াল টু 11.2 কিলোমিটার পার সেকেন্ড, মানে এসকেপ ভেলোসিটিতে যদি আমি থ্রো করি, দেন পাথ উইল বি প্যারাবোলিক। পাথ কিরকম হয়ে যাবে? প্যারাবোলা হয়ে যাবে, মানে এরকম হয়ে যাবে।
প্যারাবোলা হয়ে যাবে, তখন আর ওটা স্যাটেলাইট হিসাবে কাজ করবে না। ভালো করে শোনো গল্প পুরোটাই। তখন ওটা স্যাটেলাইট হিসাবে কাজ করবে না। ইফ ভি আরো ইনক্রিজেস, মানে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের থেকেও বেশিতে চলি, তাহলে দেন পাথ উইল বি হাইপারবোলিক। তাহলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বলো আমাকে স্যাটেলাইটের পাথ কি কি হতে পারে? কি কি হতে পারে বলো? স্যাটেলাইটের পাথ হতে পারে সার্কুলার অথবা ইলিপ্টিক্যাল। ভালো করে মন দিয়ে শোনো, এটা পরীক্ষায় দিয়েছিল একবার। স্যাটেলাইটের পাথ হবে সার্কুলার অথবা ইলিপ্টিক্যাল। স্যাটেলাইটের পাথ কোনটা হতে পারে না? অ্যান্সার, স্যাটেলাইটের পাথ প্যারাবোলিক হতে পারে না, হাইপারবোলিকও হতে পারে না। তাহলে সেটা আর স্যাটেলাইট থাকবে না। ক্লিয়ার সবার এত অবধি? আচ্ছা চলো মুছে দিলাম, পুরোটাই গল্প, এটা মনে রাখবে। যেটুকুনি গল্প বললাম তা থেকে তোমার এটাই জানার কথা যে স্যাটেলাইটের পাথ হয় সার্কুলার অথবা ইলিপ্টিক্যাল। আমরা এখানে পড়াশোনা করব শুধু সার্কুলার পাথকে নিয়ে, ইলিপ্টিক্যাল পাথকে নিয়ে পড়াশোনা করব না। কি নিয়ে পড়াশোনা করব? অনলি সার্কুলার পাথ। তাহলে কি পাথ করব? সার্কুলার পাথ। এখন আমরা কি করতে চলেছি? আমরা এখন ক্যালকুলেট করতে চলেছি অরবিটাল ভেলোসিটি। অরবিটাল ভেলোসিটি অফ আ স্যাটেলাইট। স্যাটেলাইটের অরবিটাল ভেলোসিটি আমরা এখন ক্যালকুলেট করতে চলেছি। অরবিটাল ভেলোসিটি মানে কি? এই যে আমি তোমাকে এক্ষুনি বলছিলাম না 7.9, এই যে ভ্যালুগুলো বলছিলাম, এই ভ্যালুটার ফর্মুলা কোথা থেকে আসে সেটা ক্যালকুলেট করতে চলেছি। তো সেটার অ্যাজাম্পশন কি? পাথকে আমরা কি ধরবো? সার্কুলার, ইলিপ্টিক্যাল নয়, সার্কুলার। তো ছবি কি রকম হবে দেখো। এই হলো আমাদের আর্থ, এর মাস ক্যাপিটাল এম, এর রেডিয়াস ক্যাপিটাল আর। সবার সহজ জিনিস সবাই বুঝতে পারছো। এর চারিদিকে একটা স্যাটেলাইট ঘুরছে সার্কুলার পাথে, তার মাস স্মল এম। ক্লিয়ার? কত ডিস্টেন্সে ঘুরছে? আমি ধরলাম স্মল আর এ ঘুরছে। আমরা আপাতত স্মল আর দিয়ে করব। আরেকটা ফর্মুলা হয়, সেটা আমি একটু বাদে বলছি, তোমরা সহজেই বুঝতে পারবে। স্মল আর ধরেই কাজ করো আপাতত। তাহলে তোমরা আমাকে বলো, এখানে আর্থের মাস ক্যাপিটাল এম, এখানে স্মল এম, এদের মধ্যে ডিস্টেন্স স্মল আর, তাহলে এদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কত কাজ করে? এফ জি, জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। বলো কত হবে? জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। আচ্ছা, পড়ানোর সময় বলেছিলাম, কোথায় বলেছিলাম শুনে রাখো, ইউনিফর্ম সার্কুলার মোশনে। সেখানে বারবার করে বলেছিলাম একটা বডি যদি সার্কুলার পাথে ঘোরে তাহলে টুয়ার্ড সেন্টার একটা ফোর্স কাজ করে, সেই ফোর্সটার নাম কি? ভেরি গুড, সেন্ট্রিপিটাল ফোর্স। কেউ কি জানো? এফসি নাম দিলাম, সি ফর সেন্ট্রিপিটাল ফোর্স। কেউ কি জানো সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা কি হয়? এম, হ্যাঁ হ্যাঁ ওমেগা ভি দিয়ে করছি, এম ভি স্কোয়ার বাই আর। স্মল আর হবে, আমি ধরে নিচ্ছি স্যাটেলাইট যাচ্ছে ভি ওতে, ও ফর অরবিটাল, এই যে ও ফর অরবিটাল। তাহলে এম ভি স্কোয়ার বাই আর করব না এম ভি ও স্কোয়ার বাই আর করব বাবা?
এম ভিও স্কোয়ার বাই আর ই করবো, তাই তো? আচ্ছা, মনে করো যখন আমি সেন্ট্রিপিটাল ফোর্স করিয়েছিলাম তখন আমি এই কথা বলেছিলাম, অ্যাকচুয়ালি সেন্ট্রিপিটাল ফোর্স বলে কোনো ফোর্স হয় না, গ্র্যাভিটেশন ফোর্সটাই সেন্ট্রিপিটাল ফোর্সের মতো কাজ করে, কোথাও টেনশন ফোর্সটাই সেন্ট্রিপিটাল ফোর্সের মতো কাজ করে, কোথাও ফ্রিকশন ফোর্সটাই সেন্ট্রিপিটাল ফোর্সের মতো কাজ করে। মনে পড়ছে আশা করি? তাহলে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সটাই বিহেভ করবে সেন্ট্রিপিটাল ফোর্সের মতো। তাহলে আমরা এই দুটো ফোর্সকে ইকুয়েট করতে পারি, তাই তো নাকি? তাহলে আমরা লিখতে পারি জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ভি নট স্কোয়ার বাই আর। এম এম কাটবে, আর আর স্কোয়ার যেটা একটা স্মল আর করে থাকবে, তাহলে ভি নট এর ভ্যালু হবে রুট ওভার জি এম বাই আর। তোমাকে এই ভ্যালুটা মনে রাখতে হবে, মুখস্থ করবে, রাইট মানে মুখস্থ করবে। প্রথম ভ্যালু বেরিয়ে গেল আমাদের অরবিটাল ভেলোসিটির ফর্মুলা, ভি নট এর ফর্মুলা রুট ওভার জি এম বাই আর। ক্লিয়ার সবার? ক্লিয়ার? এবার দেখো, আচ্ছা তোমরা আমাকে বলো, ভালো করে দেখে বলো, তোমরা আমাকে বলো এই যে ছবিটা আছে আমি কি বলতে পারি এই হাইটটা যদি এই হাইটটা যদি এইচ হয় তাহলে স্মল আর এর জায়গায় আমি কি লিখতে পারি? স্মল আর এর জায়গায় আমি কি লিখতে পারি বলো? ভেরি গুড, জিএম ক্যাপিটাল আর প্লাস এইচ। এর জন্যই আমি তোমাকে বলেছিলাম স্মল আর দিয়ে ভাবো, তুমি ক্যাপিটাল আর দিয়ে আরামসে বলতে পারবে। তো এটা না মনে রাখলেও হয়, এটা মনে রাখো তাহলেই কাজ চলবে। ক্লিয়ার এত অবধি সবার? আচ্ছা এবার শোনো, আচ্ছা আমরা একটা রিলেশন করেছিলাম, কি রিলেশন? অনেকবার বলেছি আবার বলছি, রিলেশন বিটুইন স্মল জি এন্ড ক্যাপিটাল জি। মনে পড়ছে? ফর্মুলা ছিল স্মল জি ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। সাবধান, এই আরটা কিন্তু রেডিয়াস অফ দা আর্থ, স্মল আর নয়। এখান থেকে আমি বলতে পারি জিএম এর ভ্যালু হবে জি আর স্কোয়ার। এই ভ্যালুটা আমি এখানে পুট করব, তাহলে কি আমি লিখতে পারি এখানে বা এখানে পুট করে একই ব্যাপার। তাহলে আমি কি লিখতে পারি ভি নট হবে রুট ওভার জিএম এর জায়গায় জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ। বলো সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবার? এটা মুছে দিই, এই সাইডটা মুছে দিই না? চলো এবার আমাকে বলো ইফ, ল্যাঙ্গুয়েজটা ফলো করবে, লেখা থাকবে এরকম অঙ্কে, ইফ স্যাটেলাইট is very close to earth surface, যদি স্যাটেলাইটটা ভেরি ক্লোজ টু আর্থ সারফেস হয়, এর মানে এই নয় যে স্যাটেলাইট তোমার বাড়ির ছাদ দিয়ে যাচ্ছে, এই নয়। স্যাটেলাইট ভেরি ক্লোজ টু আর্থ সারফেস কথাটার মানে রেডিয়াসের কম্পেয়ারে, আর্থের রেডিয়াসের কম্পেয়ারে স্যাটেলাইট যে হাইটে রোটেট হচ্ছে সেটা খুব স্মল, মানে ক্যাপিটাল আর এর কম্পেয়ারে এইচটা খুব স্মল। তো কাকে বলে? আশা করবো তোমরা জানো, ক্যাপিটাল আর এর ভ্যালু ছিল 6400 কিলোমিটার, তো তার রেসপেক্টে আমরা 100 কিলোমিটারকে স্মল বলতেই পারি। তাহলে এরকম জায়গা হলে এইচ কে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে ইফ স্যাটেলাইট ইজ ভেরি ক্লোজ টু আর্থ সারফেস কথাটার মানে এইচ ইজ ইকুয়াল টু 0, নিয়ারলি ইকুয়াল টু 0। তাহলে এইচ নিয়ারলি ইকুয়াল টু 0 হলে এই ফর্মুলাটা এখানে বসালে ভি নট এর ভ্যালু কত হবে বলো? ভি নট এর ভ্যালু হবে রুট ওভার জি আর স্কোয়ার বাই আর, আর 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 স্কোয়ার কেটে রুট জি আর। বলো সবার ক্লিয়ার কিনা? এটাও
মনে রাখবে। আচ্ছা আচ্ছা, এটা চেনা চেনা লাগে, এরকমই জিনিস কি তুমি কোথাও করেছো আগে? এর কাছাকাছি কোনো ফর্মুলা, এর কাছাকাছি কোনো ফর্মুলা? ভেরি গুড, এসকেপ ভেলোসিটির ফর্মুলা। তাহলে আমাকে বলো এসকেপ ভেলোসিটি, মুছে দিলাম এটা, এসকেপ ভেলোসিটির ফর্মুলা কত ছিল? তো এগুলো এক একটা অঙ্ক যেগুলো আমি তোমাকে এখন করে দেখাচ্ছি এরকম টাইপের আসতেই পারে, তোমাকে বলতেই পারে এসকেপ ভেলোসিটি আর অরবিটাল ভেলোসিটি কম্পেয়ার করো। তাহলে আমি লিখতে পারি কি, দেখো দেখি, VE by VO is equal to √2, রে VE by VO is equal to √2, তাই না? এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা হয়ে গেল। নেক্সট ফর্মুলা কে আমাকে বলবি দেখি, আমি কি লিখতে পারি, দেখ ভালো করে, VE minus VO is equal to কত হবে বল? VE minus VO, VE এর জায়গায় আমি কত লিখতে পারি? √2 VO minus VO, রে V এর জায়গায় লিখতে পারি √2 VO minus VO, তাহলে VO √2 minus 1, √2 এর ভ্যালু সবাই জানিস 1.414, তাহলে VO into 0.414, এটা আরেকটা রিলেশন VE মাইনাস VO এর ফর্মুলা। ক্লিয়ার সবার? একদম সহজ জিনিস। আরেকবার জোরে বল, শুনতে পাচ্ছি না, তোর কথা কেটে যাচ্ছে। Satellite is very close to the earth surface. If satellite is very close to the earth surface, তার মানে H nearly equal to 0. Clear? চলো, তাহলে এগুলো হলো রিলেশন, এটা একটা মনে রাখবি, এটা মনে রাখবি, এটা মনে রাখলে আর এটা মনে রাখার দরকার পড়ে, যার এটা মনে থাকবে সেটা করতেই পারবে আরামসে, তবুও এটা মনে রাখলে ভালো হবে, এগুলো কোশ্চেনে আসতে পারে। চলো নেক্সট ক্যালকুলেশন করব, করি, মুছে দি সবার, মুছে দি বাবা। আচ্ছা, এবার আমরা যে ক্যালকুলেশনটা করতে চলেছি, তাহলে আমরা কি ক্যালকুলেশন করে ফেললাম, এই যে উপরে লেখা আছে অরবিটাল ভেলোসিটি অফ স্যাটেলাইট বার করে ফেলেছি। এবার আমরা কি বার করব? টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট। কি বার করব বাবা বল? টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট। এইটা করার সময় আমরা আজকে এই খানিকক্ষণ বাদে, আজকে লাস্ট পোরশনে আমরা করব কেপলারস ল। হ্যাঁ বাবা, কেপলারস ল দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করব। কেপলারস ল এর থার্ড ল যেটা হবে, ঠিক আছে, থার্ড ল এর প্রুফ এখনই হতে চলেছে, এটা মনে রাখবে। থার্ড ল যখন হবে তখন আমি তার প্রুফ আর করব না, আমি বলবো এই প্রুফটাই করে দেবে, আমি করে দেখাচ্ছি, দেখো ভালো। এই হলো আমার স্যাটেলাইট, আবার ছবিটা আঁকবো। এই হলো প্রথম আমার আর্থ, তার মাস ক্যাপিটাল এম, তার চারিদিকে একটা স্যাটেলাইট ঘুরছে সার্কুলার পাথে, তার রেডিয়াস স্মল আর। কোনো ডাউট সবার ক্লিয়ার এত অবধি? এর মাস স্মল এম। আচ্ছা, টাইম পিরিয়ড কাকে বলে? টাইম পিরিয়ড হচ্ছে একবার পুরো কমপ্লিট রোটেশনের জন্য, একবার রোটেশনের জন্য, কমপ্লিট রোটেশনের জন্য যে টাইম লাগে তাকে বলা হয় টাইম পিরিয়ড। কে আমায় বলবি একবার কমপ্লিট রোটেশন মানে কতটা ঘোরা? না, 2π তো অ্যাঙ্গেল ঘোরা, কতটা ঘোরা অ্যান্সার এর সারকামফারেন্স, তাই না? এর রেডিয়াস যদি r হয় তাহলে এর সারকামফারেন্স হবে 2πr।
তাহলে টাইম পিরিয়ডের ফর্মুলা হবে ডিসটেন্স, ডিসটেন্স কত 2 পাই আর। এটা কত ভেলোসিটিতে যাচ্ছিল আমরা ধরেছিলাম v নট এ, তাহলে অ্যানসার হবে t ইজ ইকুয়াল টু 2 পাই r বাই v নট। বল সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, v নট এর ফর্মুলা করেছিলাম আজকে আমরা এক্ষুনি, কত ছিল কারণ মনে আছে? 2 পাই r রুট ওভার gm বাই r, দেখ তো ছিল কিনা। আচ্ছা, ভালো করে দেখবি সবাই, হ্যাঁ। আচ্ছা, এটাকে লেখা যায় পরের লাইন 2 পাই r বাই রুট ওভার gm, এই 8টা রুট r উপরে তুলে দিলে কত হবে? 8 টু দি পাওয়ার হাফ, 8 টু দি পাওয়ার হাফ লিখতে পারি। এই রুট rটা তো উপরে উঠবে, তাহলে রুটকে তুললে 8 টু দি পাওয়ার হাফ লেখা যায় না? এটার পাওয়ার 1 আছে, পাওয়ারে পাওয়ারে কি হয়? অ্যাড হয়। তাহলে পরের লাইনটা কি হতে চলেছে? 2 পাই 8 টু দি পাওয়ার 1 প্লাস হাফ কত হয়? 3/2 বাই রুট gm, এটাই টাইম পিরিয়ডের ভ্যালু বের হলো। বল সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আমাকে তোরা একটা একটা করে উত্তর দে, আমি তোকে একটা একটা করে টার্ম বলবো, তুই আমাকে বলবি সেগুলো কনস্ট্যান্ট না ভেরিয়েবল। বল 2 পাই কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। ক্যাপিটাল জি, m মানে মাস অফ আর্থ, তাহলে আমি কি বলতে পারি এই পুরো পার্টটা কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট কে, আচ্ছা টাইম পিরিয়ডের ফর্মুলা বেরিয়ে গেছে, হ্যাঁ এটা মনে রাখবে, হ্যাঁ এই যে ফর্মুলাটা বের হলো এটা মনে রাখবে, এই যে ফর্মুলাটা বের হলো, বা দরকার নেই এটা মনে রেখে তুই এখান থেকে ডিরাইভ করে দেবে, কোনো ব্যাপার না, বা এই ফর্মুলাটা মনে রাখবে। এবার আমি যেটা করছি সেটা এক্সট্রা দেখ। আচ্ছা, কনস্ট্যান্টকে আমি কে দিয়ে লিখতে পারি বলো তো? তাহলে এই কনস্ট্যান্টটাকে আমি কে লিখেছি, আর 8 টু দি পাওয়ার 3/2 যেমন আছে তাই লিখেছি। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি এই সাইডে স্কয়ার করি তাহলে লিখতে পারি t স্কয়ার হবে k r কিউব, লিখতে পারি। এই সাইডেও স্কয়ার করলে এই সাইডেও স্কয়ার হবে, তাহলে এখানে 2 হয়ে যাবে, আর এটা 1/2 আছে, মানে 2 থাকলে 2 আর 2 কেটে যাবে, তাহলে t স্কয়ার ইজ ইকুয়াল টু k r কিউব। এটাই হ্যাঁ বাবা, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তুমি বললে এখানে k স্কয়ার হবে। আচ্ছা, k কনস্ট্যান্ট হলে k স্কয়ারও কনস্ট্যান্ট, তাহলে আমি কি বলতে পারি t স্কয়ার k আর না লিখে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু r কিউব? এটাই হচ্ছে কেপলারস থার্ড ল। যখন লিখবো তখন দেখতে পাবে ল্যাঙ্গুয়েজে লিখবো, বাট পরীক্ষায় বলবে প্রুভ ইট, খুব ইম্পর্টেন্ট জিনিস, বললে এখান থেকে এত অবধি করে দেখাবে। ক্লিয়ার সবার? চল এবার মুছে দিন। আচ্ছা, এখানে থাকলো এটা, আমি এই সাইডে করছি, আমি এই সাইডে করে দেখাচ্ছি। আচ্ছা, এই যে করলাম আমি, এটা কোথাও কি অ্যাপ্লাই করেছি স্যাটেলাইট ইজ ভেরি ক্লোজ টু আর্থ সারফেস? কোথাও কি করেছি? কোথাও কি ক্যাপিটাল আর করেছি? দেখো তো, করিনি। এবার আমরা করছি যদি স্যাটেলাইট ভেরি ক্লোজ টু আর্থ সারফেস হয় তাহলে কি হবে, তো সেটা লিখছি, লেখো ইফ স্যাটেলাইট ইজ ভেরি ক্লোজ টু আর্থ সারফেস, আমি
মুছলাম না, এটা থাকলো, ছোট ছোট করে লিখবো, তোমরা কম্পেয়ার করে দেখো। টি এর ভ্যালু হবে 2 পাই আর বাই ভি নট, এই ভ্যালুটা তো সেমই থাকবে। ভি নট এর ভ্যালু ভেরি ক্লোজ টু আর্থ সারফেস হলে কত লিখেছিলে দেখো তো এক্ষুনি, কত লিখেছিলে দেখো তো, 2 পাই। আচ্ছা এবার দেখো, ভেরি ক্লোজ টু যদি আর্থ সারফেস হয় তাহলে আমরা বলতে পারি কি স্মল আরটা নিয়ারলি ইকুয়াল টু ক্যাপিটাল আর হয়ে যাবে। তাহলে 2 পাই স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর। ভি নট এর ভ্যালু দেখো লিখেছিলে, এক্ষুনি লিখেছো, তার ভ্যালু বেরিয়েছিল রুট ওভার জি ক্যাপিটাল আর, মনে পড়ছে? এটাকে যদি আমি একটুবার গুছিয়ে লিখি তাহলে কি এরকম লিখতে পারি, t is equal to 2 pi root over, এখানে একটা রুট আর আছে, এখানে শুধু আর আছে, কাটাকুটি করলে উপরে হবে রুট ওভার আর বাই জি, লিখতে পারি? তোমরা এটা চেনা চেনা লাগছে? যাই হোক, এটা তোমরা ডাইমেনশন চ্যাপ্টারে একবার দুবার হয়তো বলি আমি। হ্যাঁ কিসের? হ্যাঁ পেন্ডুলাম, ঠিক বলেছো, পেন্ডুলাম। 2 পাই ওটা ছিল রুট ওভার এল বাই জি, একদম। আমরা এই জিনিস আবার এসএইচএম এ করব। তো যাই হোক, আমাদের কাছে মোটামুটি একটা আইডিয়া আছে আর এর ভ্যালু কত, তাই না? কত আর এর ভ্যালু? 6400 কিলোমিটার। জি এর ভ্যালু কত একটা আইডিয়া আছে, 9.8 ধরো বা 10ই ধরো। যদি তুমি এখানে ভ্যালু বসাও তাহলে টাইম পিরিয়ডের ভ্যালু বেরোয় নিয়ারলি ইকুয়াল টু, টাইম পিরিয়ডের ভ্যালু বেরোয় 84.6 মিনিট। এটা পারলে মনে রাখতে পারো, কোশ্চেন হতে পারে এরকম যে যদি কোনো স্যাটেলাইট আর্থের কাছাকাছি ঘোরে তাহলে অ্যাপ্রক্সিমেটলি তার টাইম পিরিয়ড হবে 85 মিনিটের কাছাকাছি, 84.6 মানে 85 মিনিটের কাছাকাছি। আদারওয়াইজ তুমি এটাই করবে, ক্লিয়ার? এই ডিরাইভেশনটাই করবে, এটা এক্সট্রা আমি একটা করে দেখালাম। বলো সবার বোঝা গেছে কিনা? আচ্ছা, এবার আমরা যেটা ক্যালকুলেট করব তার নাম এনার্জি অফ আ স্যাটেলাইট। কঠিন কোশ্চেন হলে এখান থেকে কোশ্চেন আসতে পারে, খুব সুন্দর জায়গাটা, সবাই ভালো করে বুঝবে। করব আমরা এনার্জি অফ আ স্যাটেলাইট। চলো মুছে দিলাম এটা। তাহলে আমরা কি কি করলাম? অরবিটাল ভেলোসিটি অফ স্যাটেলাইট করে ফেললাম, টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট করে ফেললাম। এবার আমরা কি করব? এনার্জি অফ স্যাটেলাইট। তোমাকে আগে ট্রিকটা শিখিয়ে দিই, ঠিক আছে? তারপরে আমি করে দেখাবো, মজাদার জিনিস হবে, ঠিক আছে? মনে রাখো, খুব সুন্দর জিনিস এটা। আচ্ছা, কি মনে রাখবে আগে আমাকে বল, দেখ ভালো করে বুঝতে সব। আচ্ছা, তোমাদের মনে পড়ে স্যার কিছু বলেছিল কথা, পোটেনশিয়াল এনার্জিতে একটা মাইনাস সাইন এসেছিল, মনে পড়ছে? ওই মাইনাস সাইনের সিগনিফিকেন্স কি বলেছিলাম? বাউন্ডেড, ভেরি গুড, বাউন্ডেড। তাহলে তুমি না করে বলো আমাকে, না করে বলো, স্যাটেলাইট আর্থের সাথে বাউন্ডেড না আনবাউন্ডেড, বাইরে বেরিয়ে গেছে? ভেরি গুড, বাউন্ডেড। তাহলে স্যাটেলাইটের টোটাল এনার্জি পজিটিভে আসবে না নেগেটিভে আসবে বলে তোমার কি মনে হয়? কমন সেন্স কি বলছে? নেগেটিভে আসবে। দ্যাটস দ্য কনসেপ্ট। এটাই শেখাতে চেয়েছিলাম আমি, যে দেখে আইডিয়া করে তুমি তুলে বলে দিতে পারবে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। চলো তার আগে একটু ট্রিকটা বলে দিই, তারপর আমি মেন গল্পটায় আসবো। যদি তোমাকে কেউ বলে পোটেনশিয়াল এনার্জি, আমরা ইউ দিয়ে ডিনোট করেছিলাম,
পোটেনশিয়াল এনার্জি মাইনাস এক্স যদি তোমাকে কেউ বলে, তাহলে কাইনেটিক এনার্জি কি হবে জানো? কাইনেটিক এনার্জি হবে x/2 আর টোটাল এনার্জি হবে -x/2। কি সুন্দর রিলেশন দেখো, একটা বলে দিল সব বেরিয়ে গেল। দেখো তোমাকে যদি কেউ বলে, দেখি আমাকে কে বলবে, তোমাকে যদি কেউ বলে কাইনেটিক এনার্জি x, তাহলে বলো তো পোটেনশিয়াল এনার্জি কত? কি রে, কেউ যদি তোমায় বলে, আবার ভালো করে দেখো, ভালো করে দেখো, আমি বললাম পোটেনশিয়াল এনার্জি যদি বলে -x, কাইনেটিক এনার্জি হচ্ছে x/2। চিন্তা নেই, আমি সব প্রুফ করে দেখাবো, আগে ট্রিকটা শিখে নাও। আর টোটাল এনার্জি হচ্ছে -x/2। তাহলে কেউ যদি তোমাকে বলে কাইনেটিক এনার্জি x, তাহলে আচ্ছা সহজটা বলো, প্রথমে টোটাল এনার্জি কত? -x। এবার বলো পোটেনশিয়াল এনার্জি কত? ভেরি গুড, -2x। তাহলে তোমাকে কি দেখতে পাচ্ছ তুমি, তোমাকে যদি কেউ এই তিন ভদ্রলোক মানে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, টোটাল এনার্জির মধ্যে একটা বলে দেয়, তুমি বাকি সব বার করতে পারবে না? আচ্ছা, তো স্যার আপনি এটা কোথা থেকে বললেন, তার কনসেপ্ট আমি তোমাকে এখন দিতে চলেছি। চিন্তা নেই, ভয়ের কিচ্ছু নেই, সব একদম সোজা জিনিস। আচ্ছা, একটা স্যাটেলাইট আর্থের চারিদিকে ঘুরছে, তাহলে তার ভেলোসিটি আছে কি নেই? আছে। কত ভেলোসিটিতে ঘোরে এক্ষুনি বললাম, কত ভেলোসিটিতে ঘোরে? না না না, ভ্যালু চাইছি না আমি, ভিও, ভিও কততে ঘোরে? ভিও, অরবিটাল ভেলোসিটিতে, ভিও। তাহলে তার ফর্মুলা কি হবে? কাইনেটিক এনার্জি হবে হাফ এম ভিও স্কোয়ার। বলো সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, আমরা ভেরি ক্লোজ টু দ্য আর্থ সারফেস করছি না, ওটা তো অ্যাপ্রক্সিমেশন, আমরা জেনারেল করছি। তাহলে বলো ভিওর ফর্মুলা এক্ষুনি কি পেয়েছিলে বলো? √/GM/r, মনে হচ্ছে তো, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই স্মল আর, তার স্কোয়ার আছে, তাহলে রুটটা তুলে দিতে পারি আমি, জি ক্যাপিটাল এম বাই স্মল আর। ঠিক লিখেছি? তাহলে বল, একটু গুছিয়ে দেখ, বল কাইনেটিক এনার্জি কত বেরোলো? কাইনেটিক এনার্জি বেরোলো জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। খুশি সবাই? বল এত অবধি। আচ্ছা, এবার আমরা পোটেনশিয়াল এনার্জি বার করব। তোকে পোটেনশিয়াল এনার্জি বার করা শিখিয়ে দিয়েছি আমি, আরেকবার চিন্তা নেই, আবার বলবো প্রথম থেকে। এই হলো আমাদের আর্থ, তার মাস ক্যাপিটাল এম, তার চারিদিকে স্যাটেলাইট ঘুরছে সার্কুলার পাথে, কত রেডিয়াসে ঘুরছে? স্মল আর, এর মাস স্মল এম। বল এবার তো বল পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি হবে? বল, মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। ছিল, শিখিয়েছিলাম। এবার তাকা, ভালো করে তাকা, এটা কাইনেটিক এনার্জি, আমি গোল করে দিই, এগুলো মনে রাখবি, হ্যাঁ বাবা, এগুলো ভুলবি না। আর এটা পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি পেয়ে গেছি, তাহলে টোটাল এনার্জি কি হবে বল বাবা? টি ডট ই, টি ডট ই মানে টোটাল এনার্জি, ঠিক আছে? টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। আমি যদি লিখি একেবারে, আচ্ছা কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি লিখলাম আমি, প্লাস পিই মানে পোটেনশিয়াল এনার্জি, কত হচ্ছে? জি
ক্যাপিটাল এম স্মল এম বাই 2r প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে জি ক্যাপিটাল এম স্মল এম বাই স্মল আর। ক্লিয়ার সবার? দেখে বল সব বুঝেছিস কিনা। আচ্ছা, এটা ক্যালকুলেট করলে হবে 2r এলসিএম হবে, উপরে হবে জি ক্যাপিটাল এম স্মল এম মাইনাস 2g ক্যাপিটাল এম স্মল এম। তাহলে অ্যান্সার হবে, বল অ্যান্সার কি হবে? টোটাল এনার্জি মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। কিরে টোটাল এনার্জি নেগেটিভে এলো। এবার অবজারভেশন পয়েন্ট আরো বাড়া, দেখ হ্যাঁ কাইনেটিক এনার্জি এটা আরো ভালো করে এবার কি দিবি দেখ, এখানে দিবি ওর প্লাস সাইন, কিছু নেই মানে তো প্লাস। এটা টোটাল এনার্জি, ভালো করে লক্ষ্য কর ভ্যালুটা সেম না। তাহলে যদি কাইনেটিক এনার্জি, আচ্ছা আগে এখান থেকে করি, ঠিক আছে আগে এখান থেকে করি তবে ওই লজিকটায় যাওয়া যাবে। পোটেনশিয়াল এনার্জি ভালো করে দেখ, পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির দিকে তাকা। পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি যা আছে সেটা পোটেনশিয়াল এনার্জির হাফ না, তাহলে একটা 2 এক্সট্রা আছে না। তাহলে আমি কি বলতে পারি এটাকে যদি আমি x ধরি তাহলে এটা হবে, সরি এটা যদি মাইনাস x ধরি মাইনাস x, তাহলে এটা হবে প্লাস x/2 কি রে, আর এটা হবে মাইনাস x/2। দেখতে পারলি? এইটা মনে রেখে দে, বুঝলি তো? এইটা মনে রেখে দে, সব পারবি করতে। এইটা শুধু মনে রেখে দে, এটাকে ট্রিক হিসাবে আমরা ইউজ করি। বল সবার ক্লিয়ার কিনা একদম? আচ্ছা, জানিস এর খুব সুন্দর একটা গ্রাফ হয় জানিস। এই যে পার্টগুলো পড়াচ্ছি না, এই পার্টগুলো অনেকের বইতে নেই কিন্তু কিন্তু করতে হবে বাবা, তাই আমি পড়াচ্ছি। সিলেবাস কি আছে সে পরের কথা, যেটুকুনি বলছি সেগুলো করতে হবে, তার পেছনে কারণ আছে, সেগুলো বুঝবি না এখন, করবি যা বলছি। এর একটা সুন্দর গ্রাফ আছে জানিস, দেখ দেখি গ্রাফটা বুঝতে পারলি কিনা। কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি তো আছেই এখানে, দেখ এই দেখ, এই বরাবর দেওয়া হলো আর, ঠিক আছে, আর এই বরাবর টোটাল এনার্জি, টোটাল মানে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি দুটোই দেবো, ঠিক আছে, টোটাল এনার্জি টোটাল এনার্জি। চল দেখ ভালো করে দেখ, কাইনেটিক এনার্জির সাথে আর কি প্রপোর্শনাল বল? ইনভার্সলি প্রপোর্শনাল। পোটেনশিয়াল এনার্জির সাথেও আর কি প্রপোর্শনাল বল? ইনভার্সলি প্রপোর্শনাল। কিন্তু কাইনেটিক এনার্জি পজিটিভ, পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ। বল এত অবধি ক্লিয়ার কিনা? আচ্ছা, ইনভার্সলি প্রপোর্শনাল হলে কি গ্রাফ হয় রে? ইনভার্সলি প্রপোর্শনাল হলে কি গ্রাফ হয়? স্ট্রেট লাইন। ভেরি গুড, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে তাকা, আমি কাইনেটিক এনার্জির ছবি আঁকছি আগে, এটা কাইনেটিক এনার্জির গ্রাফ। আরে হয়েছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আচ্ছা, এবার পোটেনশিয়াল এনার্জির গ্রাফ আঁকবো। এই দেখ, এটা নিচের দিকে কেন? এটা নিচের দিকে কেন? কারণ পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ। আরেকটা জিনিস লক্ষ্য কর, এটার থেকে এটা বড়, দেখতে পাচ্ছিস?
রে কেন বড় হলো, কেন বড় হলো? ভেরি গুড। দেখ কাইনেটিক এনার্জি হাফ না, এটা যদি -x হয় এটা +x/2 না, তাই বোঝাচ্ছে এটা ছোট আর এটা বড়। তার মানে এই গ্রাফটা পোটেনশিয়াল এনার্জির গ্রাফ আর এই গ্রাফটা কাইনেটিক এনার্জির গ্রাফ। বল সবাই শিখেছিস কিনা? আচ্ছা, দেখি আমি কিছু কোশ্চেন করবো এবার, দেখি কে উত্তর দিতে পারে। যদি তোমরা উত্তর দিতে পারো তাহলে এই জায়গাটা তোমরা শিখে গেছো পুরো। দেখি। আচ্ছা, টোটাল এনার্জি নেগেটিভ কেন হলো? সিস্টেমটা বাউন্ডেড থাকবে। আচ্ছা, আমি কি এটাকে এভাবে বলতে পারি, টোটাল এনার্জি নেগেটিভ এর মানে হচ্ছে পাথটা হবে হয় ইলিপ্টিক্যাল নয় সার্কুলার। আচ্ছা, কে বলবে টোটাল এনার্জি 0 হলে পাথ কিরকম হবে? ভেরি গুড। প্যারাবোলা বা হাইপারবোলা। প্যারাবোলা বা হাইপারবোলা মানে বডিটা কোথায় চলে যাবে? ইনফিনিটিতে না? আর ইনফিনিটিতে গেলে টোটাল এনার্জি কত হয়? 0 হয় না? ভেরি গুড। চলো, তো এই হয়ে গেল আমাদের পার্ট স্যাটেলাইট। ঠিক আছে, এখান থেকে কিছু কোশ্চেন আছে, অঙ্ক আছে, করে ফেলে আমি আশা করবো তোমরা আরামসে অঙ্ক করতে পারবে। ওইটা মনে রেখে দাও, ওইটা ব্যাস। এবার আমি অঙ্ক দেবো, তোমরা আরামসে অঙ্ক করে দিতে পারবে। চলো তাড়াতাড়ি করে দাও, দি অঙ্ক বাবা। রেডি? চলো, প্রথম অঙ্ক বলছে একটা স্যাটেলাইটের নাম এ, আরেকটা স্যাটেলাইটের নাম বি। একজনের নাম এ, একজনের নাম বি। এ স্যাটেলাইটকে আর্থের সারফেস থেকে আর ডিস্টেন্সে ছোড়া হয়েছে, মানে আর ডিস্টেন্স দিয়ে ঘুরছে। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? আর বি স্যাটেলাইট কততে ঘুরছে? বি স্যাটেলাইট 3r ডিস্টেন্সে ঘুরছে, মানে এখান থেকে 3r ডিস্টেন্সে ঘুরছে। ক্লিয়ার? কোশ্চেন ক্লিয়ার? আচ্ছা, কোশ্চেন বলেছে যে এদের টোটাল এনার্জি, টোটাল না, কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি রেশিও কি হবে? কাইনেটিক এনার্জি কে এ এন্ড কে বি রেশিও কত হবে? কে কে বি পারলে ইউ এ ইউ পারবে। চলো করব, চলো ভালো করে দেখো। কাইনেটিক এনার্জি অফ এ এর ফর্মুলা হবে হাফ এম ভি ও স্কয়ার। মনে পড়ছে সবার? হাফ এম, আচ্ছা ফর্মুলাটা মনে আছে? আমি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব? আচ্ছা দেখো, আমি লিখে ফেলেছি তো, আমি লিখেই করছি, তোমরা ডাইরেক্ট ফর্মুলাটা ইউজ করে দিতে পারো। ঠিক আছে, আমি লিখে ফেলেছি, এখন করে দেখাচ্ছি। ভিও, ভিওর ফর্মুলা ছিল √gm/r। কোণার ছিল, কে বলবে? এখানেই মেন জায়গা। কোণার ছিল স্মল আর, তার স্কয়ার মানে gm বাই স্মল আর, মানে এখানে কত হবে?
2r, ব্যাস এটাই অঙ্ক, এটাই অঙ্ক, আর কিছু নেই। 2r, তাহলে অ্যান্সার হবে জি স্মল এম ক্যাপিটাল এম বাই 4r, তাই তো? কি রে? তাহলে আমাকে এবার বলে দে কাইনেটিক এনার্জি অফ বি কি হবে? হাফ এম, দুজনেরই মাস সেম বলা আছে, এটাও এম এটাও এম, হাফ এম ভি নট স্কয়ারের জায়গায় এবার কি লিখবি এটা ভেবে চিন্তে উত্তর দে তো বাবা। জি এম বাই, ব্যাস এটাই অঙ্ক ছিল, জি এম বাই 4r, তাহলে হবে জি স্মল এম ক্যাপিটাল এম বাই 8r। তাহলে এবার ডাইরেক্ট দেখ কে এ এটা আর কে বি ওটা, তাহলে বল কে এ বাই কে বি কত হবে? কে এ বাই কে বি কত হবে? 2/1 নাকি? আচ্ছা, ভেবে চিন্তে উত্তর দিস আমার কথাটা, ম্যাথামেটিক্স মানে ফর্মুলা লিখে উত্তর দিস না, ফর্মুলা দিয়ে তো সবাই পারে। কে আমায় বলবি বলতো পোটেনশিয়াল এনার্জি রেশিও কি হবে? ভেরি গুড, কাইনেটিক এনার্জি যা রেশিও হবে পোটেনশিয়াল এনার্জি তো সেম ভাবে চেঞ্জ হবে, তাহলে ওটাও রেশিও তো 2:1ই হবে নাকি? তো পোটেনশিয়াল এনার্জি রেশিও 2:1 হবে, যদি চাইতো তাহলে আমরা তার অ্যান্সার দিতাম। চলো বুঝে দিই। চলো এবার যে অঙ্কটা করাচ্ছি এটাও খুব সুন্দর অঙ্ক। অঙ্কটা বলেছে আর স্যাটেলাইট, লেখো a satellite has to be launched at an altitude, has to be launched at an altitude of 2r, from earth surface। আমি আশা করব তোমরা এটা পারবে আরামসে করতে। from earth surface, how much energy is required? How much energy is required for launching the satellite, for launching the satellite from the surface into its orbit, how much energy is required for launching the satellite from the surface into its orbit, into its orbit। mass of satellite বলে দিয়েছে স্মল এ, mass of satellite বলেছে স্মল। চলো করব অঙ্কটা, সবাই দেখে নাও, সহজ অঙ্ক করব। আচ্ছা দেখো করছি অঙ্কটা। বলেছে স্যাটেলাইট হ্যাজ টু বি লঞ্চড অ্যাট অ্যান অল্টিটিউড অফ 2r ফ্রম আর্থ সারফেস। তাহলে আগে একটা একটা করে বোঝো, স্টেপ জাম্প করবে না। এই আমার আর্থ, তার মাস ক্যাপিটাল এম, এর রেডিয়াস ক্যাপিটাল আর,
আচ্ছা, কোথায় লঞ্চ করা হবে? এইখানে। এই রেডিয়াসটা কত হবে কে বলবে, একটু বলো। কি বলেছে? স্যাটেলাইট হ্যাজ টু বি লঞ্চ এট অ্যান অল্টিটিউড অফ 2 আর ফ্রম আর্থ সারফেস। বলো তো এইটা কত হবে? এটা কত হবে? ভালো করে পড়ে দেখো। 2 আর ফ্রম আর্থ সারফেস, না সারফেস থেকে তো বলেছে, তাহলে কত? 2 আর হবে এটা, তাই না বাবা? কি রে? আচ্ছা, স্যাটেলাইটটা প্রথমে কোথায় ছিল? স্যাটেলাইটটা দেখ, আমরা পড়ে দেখ। হাউ মাচ এনার্জি ইজ রিকোয়ার্ড ফর লঞ্চিং দ্য স্যাটেলাইট ফ্রম দ্য সারফেস ইনটু ইটস অরবিট। এটা অরবিট আর এটা সারফেস। তাহলে বল আমাকে, স্যাটেলাইটটা প্রথমে কোথায় ছিল? সারফেসে। তাহলে আমি কি বলতে পারি ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে, আই মানে হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, সেটা হচ্ছে সারফেস। রে রে আচ্ছা, ফাইনাল পয়েন্টটা কোনটা? ফাইনাল পয়েন্ট কোনটা? এখান থেকে এখানে গেছে, তাহলে ফাইনাল পয়েন্ট কোনটা? এটাকে অরবিট বলে। অরবিট, অরবিট। বল এত অবধি সবাই বুঝেছিস কি না? অঙ্ক দেখ আমি কিছু করিনি এখনো পর্যন্ত, আমি অঙ্কটাকে রিয়ালাইজ করছি। তারপর অঙ্ক করতে 1 মিনিট লাগবে যদি বুঝে যাও। বল এত অবধি বুঝেছিস কি না? আচ্ছা, স্যাটেলাইটটা যখন সারফেসে ছিল, কোন এনার্জি ওর মধ্যে থাকবে? স্যাটেলাইট, হ্যাঁ ভেরি গুড, যখন সারফেসে ছিল তখন কোন এনার্জি ওর মধ্যে থাকবে? পোটেনশিয়াল এনার্জি। কি রে? তারপরে তুই ওকে ভেলোসিটি দিবি, তারপরে ও এখানে চলে আসবে, এই তো গল্প। তাহলে ইনিশিয়াল এনার্জিটা কোনটা? পোটেনশিয়াল এনার্জি। তাহলে ইনিশিয়াল এনার্জি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অন সারফেস। বল এটা বুঝলি কিনা? আচ্ছা, যখন ও অরবিটে যাবে তখন পোটেনশিয়াল এনার্জি থাকবে কি থাকবে না? থাকবে। গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবে না ঘুরতে থাকবে? তাহলে কাইনেটিক এনার্জি থাকবে কি থাকবে না? তাহলে ফাইনাল স্টেট যেটা অরবিট, সেই অরবিটে কি এনার্জি আছে? আর পোটেনশিয়াল নেই। তাহলে না বলে বলি টোটাল এনার্জি আছে। তাহলে আমি কি বলতে পারি ফাইনাল পয়েন্টে যে এনার্জি সেটা হচ্ছে টোটাল এনার্জি অন অরবিট। অন অরবিট, তাই তো নাকি? আমাকে বার করতে বলেছে, দেখ এখনো কিছু করিনি, আমি পুরোটাই রিয়েলাইজ করছি। আমাকে বার করতে বলেছে, কোথায় গেল, হাউ মাচ এনার্জি ইজ রিকোয়ার্ড ফর লঞ্চিং দ্য স্যাটেলাইট। তাহলে আমি কি বলতে পারি হাউ মাচ এনার্জি রিকোয়ার্ড মানে টোটাল এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি, এটাই হবে হাউ মাচ এনার্জি রিকোয়ার্ড। আচ্ছা,
টোটাল এনার্জির ফর্মুলা তোরা এক্ষুনি করেছি। আচ্ছা টোটাল এনার্জিটা কোথায়? টোটাল এনার্জিটা কোথায় লেখা আছে এখন? টোটাল এনার্জিটা কোথায়? অরবিটে। আর পোটেনশিয়াল এনার্জিটা কোথায়? সারফেস। এবার লিখবো আমি টোটাল এনার্জির ফর্মুলা লেখা আছে, কে বলবে ফর্মুলা কি ছিল? টোটাল এনার্জির ফর্মুলা এটা লেখা ছিল, দেখো, মাইনাস জি স্মল এম ক্যাপিটাল এম বাই 2r ছিল নাকি? তাহলে বসাচ্ছি টোটাল এনার্জি মাইনাস জি স্মল এম ক্যাপিটাল এম বাই 2। কে বলবে আমাকে আর এর জায়গায় কত বসাবো? 3r। তার মানে একেবারে লিখে দিতে পারি 6r। মাইনাস, কারণ মনে আছে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি ছিল? মাইনাস জি স্মল এম ক্যাপিটাল এম বাই আর। পোটেনশিয়াল এনার্জি, সাবধান, পোটেনশিয়াল এনার্জিটা কোথায়? সারফেসে। তাহলে মাইনাস জি স্মল এম, সরি মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস জি স্মল এম ক্যাপিটাল এম বাই স্মল আর এর জায়গায় কত বসাবো ভেবে চিন্তে উত্তর দাও, এটাই মেইন জায়গা। ব্যাস, অঙ্ক শেষ। এটাই হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার, তাই না? এটাকে যদি আমরা সলভ করি তাহলে অ্যান্সার বেরোবে, বাড়িতে করে দেখো, 5g স্মল এম ক্যাপিটাল এম বাই 6r, এটা অ্যান্সার বেরোবে। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড এনার্জি টু লঞ্চিং দ্য স্যাটেলাইট ফ্রম আর্থ সারফেস টু ইটস অরবিট। ক্লিয়ার সবার একদম? চলো, তো এই হলো আমাদের স্যাটেলাইটের যা যা ম্যাথামেটিক্যাল জিনিস আছে সেগুলো সব আমি তোমাকে করে দেখালাম। এবার স্যাটেলাইটের কিছু থিওরি পার্ট আছে বাবা, তো আমার সাথে তাড়াতাড়ি থিওরি পার্টের নোট এবং যতটা বোঝানো সম্ভব সেটা বুঝে নাও, ঠিক আছে? কোশ্চেন আসে এখান থেকে থিওরি, আমি বলে দিচ্ছি কোশ্চেনগুলো সব, সেগুলো লিখবে। চলো, প্রথম কথা হচ্ছে স্যাটেলাইটের টাইপ, টাইপস অফ স্যাটেলাইট, টাইপস অফ স্যাটেলাইট। কত ধরনের স্যাটেলাইট আছে? এই কথাটা ভয়ঙ্কর কথা আর কি, মানে বুঝতে পারছো তো, মানে বিরাট বড় কথা বলে ফেললাম আমি। টাইপস অফ স্যাটেলাইট প্রচুর আছে। তাহলে আমরা কি সব টাইপ করতে চাইছি? না। অ্যান্সার কিসের ওপর টাইপ করতে চাইছি? অন দ্য বেসিস অফ অল্টিটিউড অ্যান্ড টাইম পিরিয়ড। কার উপর বেস করে? অন বেসিস অফ অল্টিটিউড, অল্টিটিউড বলে তো হাইট, অল্টিটিউড অ্যান্ড টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড বলছো তো এক্ষুনি ক্যালকুলেট করে দেখালাম, এগুলো নিয়ে কিছু গল্প আছে সেগুলো বলবো। অন দ্য বেসিস অফ অল্টিটিউড অ্যান্ড টাইম পিরিয়ড। ক্লিয়ার এত অবধি সবার? বলবো বলবো আচ্ছা, কনসেপ্টটা খুব সহজ। প্রথম যে তার নাম হচ্ছে, লিখবে নাম্বার 1, তার নাম হচ্ছে লিও। লিওর ফুল ফর্ম হচ্ছে লোয়ার আর্থ অরবিট, লোয়ার আর্থ অরবিট, ঠিক আছে? এর অরবিটের রেঞ্জ কোথা থেকে কত হয়? 200 থেকে 200 থেকে 2000 কিলোমিটার, 200 থেকে 2000 কিলোমিটার হচ্ছে রেঞ্জ। আর টাইম পিরিয়ড হয়, টাইম পিরিয়ড হয় 1.5 থেকে 2 আওয়ার্স, 1.5 থেকে 2 আওয়ার্স। আচ্ছা, 2 নম্বরের নাম মিও। আশা করবে বা তোমরা সবাই ধরতে পেরে গেছো, বলো তো নাম ফুল ফর্ম কি হবে?
মিডল আর্থ অরবিট। তো এর অরবিটের রেঞ্জ কি হয়? এর অরবিটের রেঞ্জ হয় নিয়ারলি 20,000 কিলোমিটার। 20,000, হ্যাঁ, আগেরটা 2000 ছিল, এটা হচ্ছে 20,000 কিলোমিটার। টাইম পিরিয়ড কি হয়? নিয়ারলি 12 আওয়ার্স, মানে একদিনে দুবার ফুল রোটেশন করে আর্থকে। নাম্বার 3, জিও, কানেকশন নয়, হ্যাঁ, জিও, এর নাম জিও স্টেশনারি অরবিট। জিও স্টেশনারি, সরি, জিও স্টেশনারি অরবিট বলা হয়। মানে এটা আর্থের রেসপেক্টে স্টেশনারি থাকবে, আর্থের কোনো একটা পয়েন্টের রেসপেক্টে স্টেশনারি থাকবে। এর রেডিয়াস হয় 36,000 কিলোমিটার। তাহলে কে বলবে যদি আর্থের রেসপেক্টে স্টেশনারি থাকে তাহলে টাইম পিরিয়ড কি হতে চলেছে বাবা? নিয়ারলি ইকুয়াল টু 24 আওয়ার্স। ক্লিয়ার? নোট ডাউন করে নেবে এগুলো সবাই। ক্লিয়ার? আচ্ছা, এবার শুনে নাও, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে, এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে জিওটা। জিও থেকে আমাদের কিছু কোশ্চেন আসে, তাই আমরা স্পেশাল কিছু এর প্রপার্টি জেনে নেব। কি প্রপার্টি? জিওর প্রপার্টি বলছি শুধুমাত্র। অলরেডি তো তোমরা লিখেই ফেলেছো। নাম্বার এ হচ্ছে এটা, 1 নম্বর প্রপার্টি হচ্ছে টাইম পিরিয়ড হবে 24 আওয়ার্স। 2 নম্বর প্রপার্টি হবে, 2 নম্বর প্রপার্টি হবে, একটু ভালো করে বোঝো। আচ্ছা, আর যে স্পিডে রোটেট করছে এই স্যাটেলাইট গুলো সেম স্পিডে রোটেট করবে। এবার তুমি আমাকে বলো, যদি আর্থের কোনো একটা পয়েন্টের রেসপেক্টে এটাকে স্টেশনারি হতে হয়, তাহলে আর্থ যেদিকে রোটেট করছে জিও স্টেশনারি স্যাটেলাইট গুলো সেদিকেই রোটেট করবে না উল্টো দিকে রোটেট করবে? বলো। সেদিকেই রোটেট করবে। তার মানে সেকেন্ড পয়েন্ট হচ্ছে, দেখো আমি লিখছি সেম সেন্স অফ রোটেশন, সেম সেন্স অফ রোটেশন, অফ রোটেশন as that of earth, as that of earth, মানে আর্থ যেদিকে ঘুরে এও সেদিকেই ঘুরবে। আচ্ছা, তোমরা জানো আর্থ কোন দিকে ঘোরে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? জানো? জানো? ভেরি গুড, এটা ঘোরে অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এরও সেন্স অফ রোটেশন কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। থার্ড পয়েন্ট ক্লিয়ার সবার? সেকেন্ড পয়েন্টটা ক্লিয়ার? ক্লিয়ার? থার্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট কি বলছে? থার্ড পয়েন্ট বলছে এটা কোথায় থাকে? মুভস ইন ইকুয়েটর বেল্ট। ইকুয়েটর বেল্ট মানে দেখে নাও, দেখে নাও, এটা হচ্ছে আর্থ। তাহলে জেনারেলি জিও স্টেশনারি স্যাটেলাইট যেগুলো, সেগুলো এইভাবে রোটেট করে, বুঝতে পেরেছো? এটা ইকুয়েটর না, এই বেল্টে রোটেট করে। ক্লিয়ার? ক্লিয়ার সবার? আচ্ছা, এখানে আরেক ধরনের স্যাটেলাইট আছে, এটাকে আরেক ধরন বলা যায় না, ধরনের তিনটেই আমরা পড়ব, বাট কোনো কোনো বইতে তুমি এর উল্লেখ পেতে পারো, তার জন্য আমি তোমাকে মেনশন করে দিচ্ছি। এর নাম জিও সিনক্রোনাস স্যাটেলাইট। এটা পড়ে তোমরা একটু গুলিয়ে ফেলতে পারো, লিখছি আমি, একটা স্পেশাল নাম হিসাবে পড়ো একে। এর নাম জিও সিনক্রোনাস, সিনক্রোনাস
স্যাটেলাইট মানে জিওসিনক্রোনাসও প্রায় সেম স্যাটেলাইট জিও স্টেশনারির মতো। জিওসিনক্রোনাস আমরা বলি না এই কথাটা, সিনক্রোনাস কথাটার মানে কি একসাথে না, আমরা শুনেছো এরকম গান অনেকে বলে না যখন নাচ করে সিনক্রোনাস ওয়েতে নাচ করছে, তাই না? ডান্সিংটা সিনক্রোনাস না হলে বাজে লাগে দেখতে, তাই না? তো সিনক্রোনাস কথাটার মানে হচ্ছে গিয়ে সেম জিনিস, বাট একটা ছোট্ট ডিফারেন্স আছে। জিওসিনক্রোনাস স্যাটেলাইটেরও টাইম পিরিয়ড নিয়ারলি ইকুয়াল টু 24 আওয়ার্স এবং এরও অরবাইট হচ্ছে 3600 মানে 36,000 কিলোমিটার। স্যার ডিফারেন্স কি? জিওসিনক্রোনাস স্যাটেলাইটটা এইভাবে রোটেট করে, এই অ্যাঙ্গেলের উপর রোটেট করে, দেখতে পেয়েছো? এই অরবিট, এটা জিএসএস জিওসিনক্রোনাস স্যাটেলাইট, আর এটা জিও স্টেশনারি স্যাটেলাইট। বুঝতে পেরেছো? এই হলো দুটোর মধ্যে ডিফারেন্স। ওটা একটা অ্যাঙ্গেলে রোটেট করে। ক্লিয়ার আইডিয়া সবার? চলো নেক্সট আরেক ধরনের স্যাটেলাইট আছে, সেটা বলে রাখি বা এক্সাম্পল হিসেবে বলি। এটা মুছে দিই, এটা হয়ে গেছে, মুছে দিই ছবিটা। মুছে দিই। আচ্ছা, আরেক ধরনের আছে, আরেক ধরন মানে যেটা লিওর আন্ডারই পড়ে, সেটা হচ্ছে পোলার স্যাটেলাইট। কি স্যাটেলাইট? পোলার স্যাটেলাইট। আমি সেটা লিখে দিচ্ছি আলাদা করে। পোলার স্যাটেলাইট লিওর আন্ডারই পড়ে, মানে ওরা আর্থের কাছে রোটেট করে, ঠিক আছে? আচ্ছা, এবার কতগুলো কথা বলি। সেটা হচ্ছে এই স্যাটেলাইট গুলোর ইউসেজ কি সেটা লিখতে দেয়। দেখো সত্যিকারের বলতে গেলে একটা স্যাটেলাইটকে আমরা কোটি কোটি টাকা খরচ করে পাঠাই, তো তোমার কি মনে হয় একটা স্যাটেলাইট কি একটাই কাজ করার জন্য পাঠানো হয়, না অনেক কাজ করার জন্য পাঠানো হয়? কি একটা স্যাটেলাইট একটাই কাজ করবে না অনেক কাজ করতে পারে? অনেক কাজ করতে পারে। তো এখানে এরকম ভাবে বলা যায় না যে স্যাটেলাইটকে পার্টিকুলারলি এই কাজটাই করার জন্য পাঠানো হয়, বাট তাও তার মধ্যে একটা ক্লাসিফিকেশন করে আমি লেখানোর চেষ্টা করছি, তোমরা লিখে নাও, এইভাবেই মনে রাখবে। ইউসেজ অফ জিও স্যাটেলাইট, ইউসেজ ইউজেস লেখো, ইউজেস অফ জিও স্টেশনারি স্যাটেলাইট, ইউজেস অফ জিও। নাম্বার ওয়ান লেখো ইন কমিউনিকেশন। আমরা যে কমিউনিকেট করি, ইন কমিউনিকেশন, টিভি, রেডিও, ফোন, এতে যে স্যাটেলাইট আমরা ইউজ করি সেটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট। নাম্বার 2, জিও স্টেশনারি স্যাটেলাইট আর্থের কাছে থাকে না দূরে থাকে? বলো। জিও সব থেকে দূরে ছিল, 36,000 না? হ্যাঁ, তাহলে জিও স্টেশনারি স্যাটেলাইট দিয়ে স্টাডিং আপার রিজিয়ন অফ অ্যাটমসফিয়ার, আপার রিজিয়ন অফ অ্যাটমসফিয়ার জেনারেলি এই কাজগুলো করে। লোয়ার রিজিয়ন তো স্টাডি করতে পারে, বাট জেনারেলি এগুলো করে, যেগুলো সহজে মনে রাখতে পারবে সেগুলোই লেখাচ্ছি। নাম্বার 3, ফোরকাস্টিং ওয়েদার, ওয়েদার ফোরকাস্ট পাই যেটা সেটা এখান থেকে। ফোরকাস্টিং ওয়েদার, এগুলো লিখতে দিতে পারে পরীক্ষায়। নাম্বার 4, স্টাডিং সোলার রেডিয়েশন এন্ড কসমিক রে, স্টাডিং সোলার রেডিয়েশন and cosmic ray। ক্লিয়ার সবার? এবার যেটা লেখাচ্ছি সেটা হচ্ছে পোলার স্যাটেলাইট। হ্যাঁ বলো।
কসমিক রেজ মানে হচ্ছে গিয়ে সান থেকে বিভিন্ন যে রেডিয়েশন গুলো আসে সেগুলোকে বলা হয়, সান থেকে নয়, আরো বিভিন্ন যে রেডিয়েশন আসে বিভিন্ন জায়গা থেকে সেগুলোকে বলা হয় কসমিক রে একসাথে। ঠিক আছে, চলো এবার আমরা যেটা করছি সেটার নাম পোলার স্যাটেলাইট। কি স্যাটেলাইট? পোলার স্যাটেলাইট। তোমরা বলবে স্যার পোলার স্যাটেলাইট তো আপনি কিছু বলেননি এরকম কোনো। আচ্ছা বাবা, আমি তোমাকে এক্ষুনি খানিকক্ষণ আগে লিও পড়িয়েছিলাম। লিও হচ্ছে পোলার স্যাটেলাইটের এক্সাম্পল। পোলার স্যাটেলাইট কোথায় রোটেট করে? পোলার অরবিটে। তো পোলার অরবিট কাকে বলে একে দেখাচ্ছি আমি, চিন্তা নেই। এর অরবিটের ডিসটেন্স কি হয় দেখো দেখি, মিল পাও কিনা এবারে। 500 থেকে 800 কিলোমিটার। আরে লিওর কি ছিল? 200 থেকে 2000। তাহলে এটা লিওর আন্ডারে পড়লো না? বুঝতে পেরেছিস? আচ্ছা, পোলার অরবিটটা কি, তাই না? তো এটাকে বলে পোলার অরবিট। দেখে নেই, এই আর্থ, এটাকে বলে পোলার অরবিট। বুঝতে পেরেছিস? এটা আর্থ, এটা পোল, তাহলে এইভাবে ঘুরছে। বুঝতে পারছিস? এটা হচ্ছে পোলার স্যাটেলাইট। তো পোলার স্যাটেলাইটের ইউজ কি? ইউজেস দেখ, অনেক ইউজেস সেম হবে, কিন্তু আমি চেষ্টা করছি সেরকম ইউজ দেওয়ার যেগুলো তুই মনে রাখতে পারবি। ইউজেস, হ্যাঁ রে, তুই আমাকে বল পোলার স্যাটেলাইট কাছাকাছি আছে না দূরে আছে? কাছাকাছি থাকলে স্পাই হিসাবে কাজ করতে পারবে ভালো। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে স্পাই ওয়ার্ক ফর মিলিটারি পারপাস। স্পাই ওয়ার্ক ফর মিলিটারি পারপাস। নাম্বার 2, আমাকে বল এরা আর্থের কাছাকাছি আছে, তাহলে ওয়েদার ফোরকাস্ট ভালো করতে পারবে না খারাপ করতে পারবে? ভালো করতে পারবে। কিন্তু এরাও ওয়েদার ফোরকাস্ট করে, দেখ এরাও করে, কিছু কমন তো হবেই বলেছিলাম। ইউজড ফর ওয়েদার অ্যান্ড এনভায়রনমেন্ট মনিটরিং। নাম্বার 3, তোরা জিওগ্রাফিতে ট্রপোশিট করেছিলিস? তো সেটা এখানে করে কি করে? ইউজ টু স্টাডি টপোগ্রাফি, ইউজ টু স্টাডি টপোগ্রাফি, টপোগ্রাফি অফ মুন, ভেনাস এক্সেট্রা। তো এগুলো হলো স্যাটেলাইটের পার্ট থেকে আমাদের থিওরিটিক্যাল পোরশন। ক্লিয়ার সবার এত অবধি? এবার যেটা করাবো লাস্ট পোরশন, এটাই আমাদের গ্র্যাভিটেশনের শেষ। নাম হচ্ছে কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন। কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন, এটাও অনেকটাই থিওরিটিক্যাল। ছোট্ট একটা ম্যাথমেটিক্স আছে, দেখিয়ে দেবো। দেখো, চলো হেডিং দাও কেপলারস ল। পরীক্ষায় ল গুলো খুব লিখতে দেয়, প্রুফ গুলো দেয়। দেখো, কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন। ঠিক আছে, প্রথম ল, তার নাম হচ্ছে ফার্স্ট ল। একে আরেক নামে ডাকা হয় ল অফ অরবিট। ফার্স্ট ল একে বলে
ল অফ অরবিট কি বলছে দেখো, বলছে all planets revolve around sun, revolve around sun in closed elliptical orbit, in closed elliptical অরবিট। কিন্তু কিছু করার নেই, আমরা সব কি ধরে করি, সার্কুলার ধরেই করি, ইলিপ্স ধরে করি না, কিন্তু এটা ফার্স্ট ল। ইন ক্লোজড ইলিপ্টিক্যাল অরবিট and sun is at one focus of ellipse, is at one focus of ellipse। অ্যাকচুয়ালি কিরকম স্ট্রাকচার হয় দেখে নে, দেখ বোঝ ভালো করে। এই হলো একটা ইলিপস, তো এরকম পাথে এটা রোটেট করে, শোন বোঝ ভালো করে। এই অ্যাক্সিসটাকে বলা হয়, এই যে অ্যাক্সিসটা এঁকেছি একে বলে মাইনর অ্যাক্সিস, বুঝে নে, আর একে বলে মেজর অ্যাক্সিস, মেজর অ্যাক্সিস। আর মেজর অ্যাক্সিসের এই হাফটা, এই যে হাফ দেখতে পাচ্ছিস, এটাকে বলা হয় এ। তাহলে এই পোরশনটাও এ, তার মানে মেজর অ্যাক্সিসের লেন্থ হচ্ছে 2a। সিমিলারলি মাইনর অ্যাক্সিসের এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, তার মানে মাইনর অ্যাক্সিসের লেন্থ হচ্ছে 2b। আর শুধু এ কে বা শুধু বি কে, এ কে বলে সেমি মেজর অ্যাক্সিস, সেমি মানে বুঝতেই পেরেছিস হাফ, আর বি কে বলে সেমি মাইনর অ্যাক্সিস। ক্লিয়ার সবার এত অবধি? আচ্ছা, এ ভালো করে শোন, এ দুটো ফোকাস থাকে, এই দিকে একটা ফোকাস অথবা এই দিকে একটা ফোকাস। যাই হোক, বলছি দুটো ফোকাসের মধ্যে কোনো একটা ফোকাসে সান থাকবে। আমি ধরে নিলাম এই ফোকাসে সান আছে, তাহলে এই ফোকাসে সান রেখে সব ইয়েগুলো কি বলে, প্ল্যানেট গুলো এই ইলিপ্টিক্যাল পাথে ঘুরবে। আচ্ছা, সবাই কি এরকমই হবে? না, এরকমও হতে পারে। দেখ ভালো করে, এই ইলিপসে এইখানে সানটাকে রেখে এটাও আরেকজন ঘুরছে এরকম ভাবে, বুঝতে পারছিস? এটাও একটা পাথ হতে পারে না? তো এভাবেও ঘুরতে পারে। কারোর কারোর মাথায় হয়তো আসছে স্যার এখানে ধাক্কা খাবে না, আর এগুলো 3D হচ্ছে, ব্রিজের মতো একটার উপর দিয়ে আরেকটা যাচ্ছে, তাই না? তো এটা তো বোঝানোর জন্য এরকম করলাম, মুছে দিলাম এটা। আচ্ছা, ইলিপসের ইকুয়েশন কি হয়, এগুলো লাগবে না, এগুলো এক্সট্রা বলছি, শুনে রাখ। ইলিপসের ইকুয়েশন হয় x² / a² + y² / b² = 1। ঠিক আছে? আচ্ছা, এবার দেখ, এবার যেটা বলছি এটা একটু শোন। আচ্ছা, প্ল্যানেটটা ঘুরতে ঘুরতে যখন এইখানে আসবে প্ল্যানেটটা, তাহলে সানের কাছাকাছি এলো, তাই তো নাকি? সানের কাছাকাছি এলে এই পয়েন্টটাকে বলে, তোরা পড়েছিস মনে হয় জিওগ্রাফিতে, এই পয়েন্টটাকে বলে পেরিগি, পড়েছিস? এই পয়েন্টটা মানে যখন প্ল্যানেট আর এই সানের কাছাকাছি আসবে তখন তাকে বলবে পেরিগি। আর দূরে কোথায় হবে, যখন এখানে যাবে, তাহলে এই পয়েন্টটাকে বলে অ্যাপোগি, এপি অ্যাপোগি, এ পি এইচ ও জি ডব্লিউ, অ্যাপোগি। এটাকে বলে পেরিগি, এটাকে বলে অ্যাপোগি। ব্যাস, এনাফ, আর কিছু জানার দরকার নেই। ক্লিয়ার সবার? ফার্স্ট ল। চলো সেকেন্ড ল। সেকেন্ড লটা বাবা একটু ঝামেলা, ঠিক আছে?
সেকেন্ড লটা একটু ঝামেলা, মেনলি সেকেন্ড ল প্রুফ করতে দেয় না স্কুলে, বাট যে স্কুল কঠিন কোশ্চেন করে তারা সেকেন্ড লটা দেয় প্রুফ করতে। আমি করে দেব, ভয়ের কিছু নেই। সেকেন্ড ল, সেকেন্ড ল এর আরেক নাম ল অফ এরিয়া। এর অনেকগুলো স্টেটমেন্ট হতে পারে, অনেকগুলো। আমি অনেকগুলো লিখছি, তোমার যেটা পছন্দ হবে তুমি সেটা লিখবে, আমি সব লিখে দিচ্ছি। বলছে নাম্বার 1, the aerial velocity of a planet is constant. এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, the aerial velocity of a planet is constant হয়ে গেল। আবার কেউ কেউ বলে অন্য একটা, বলে a planet, সব আবার লিখে দিয়েছো না, যে কোনো একটা লিখো, আমি সব বলছি। a planet sweeps out equal area in equal time interval, এটা বলে। ক্লিয়ার? আচ্ছা, এর মানে কি এবার বুঝো। দেখ, এই হলো আমার পাথটা, এক্ষুনি এঁকেছিলাম। এইখানে ধরো সান আছে, ঠিক আছে, এটা ফোকাস বললাম। ধরো প্ল্যানেটটা এখানে আছে, প্ল্যানেটটা এখান থেকে এখানে যেতে টাইম নিল টি। তাহলে এই পয়েন্টটা জয়েন করো আর এই পয়েন্টটা জয়েন করো, এই এরিয়াটা সুইপ আউট করলো, নাকি নয় টি টাইমে এই এরিয়াটা সুইপ আউট করলো, তাই তো? আচ্ছা, সুইপ আউট মানে কি? সুইপ আউট মানে হচ্ছে এখান থেকে এখানে গেল যখন, তার সেন্টার জয়েন করলে এতটা এরিয়া কভার করলো, একে বলা হয় সুইপ আউট করা, কভার করা, সুইপ আউট করা। ক্লিয়ার? সানের সাথে সেন্টার, এটা সান ধরে নয়, এবার বোঝা যাচ্ছে সান আগুন বেরোচ্ছে। আচ্ছা, এবার শোনো, ধরো এবার প্ল্যানেটটা এখানে আছে, ভালো করে লক্ষ্য রাখো, এটার উপর, এইটার উপর। সেম টাইমে ও এখানে যদি যায়, তাহলে এই এরিয়াটা আর এই এরিয়াটা ইকুয়াল হতে হবে, এই এরিয়াটা আর এই এরিয়াটা ইকুয়াল হতে হবে। কখন হবে? যদি এই টাইম আর এই টাইম ইকুয়াল হয়। বোঝা গেল? আবার নিঃসন্দেহে একটু কষ্ট করে এটা বোঝো, এটাই মেইন জায়গা। হ্যাঁ, এটাই কেপলার মেইন জায়গা, এটা বুঝে গেলে তো সব হয়ে গেল, শেষ। বলছে আ প্ল্যানেট সুইপস আউট ইকুয়াল এরিয়া ইন ইকুয়াল টাইম ইন্টারভেল। ভালো করে দেখ, এখান থেকে এখানে যেতে যে এরিয়াটা কভার করলো, যদি এখান থেকে এখানে সেম টাইমে যায়, দেখো এটা লক্ষ্য করো, এটাও টি টাইম, এটাও টি টাইম, তাহলে এই যে এরিয়াটা হবে আর এই যে এরিয়া হবে, এই দুটো এরিয়া সেম হবে বলছে। ক্লিয়ার? এর মানে বোঝো, এবার এর মানে বোঝো। এর মানে কি এটা, এর যা এরিয়া এর তাই এরিয়া? কখনোই নয়, কখনোই নয়। এরিয়াল ভেলোসিটি কথাটার মানে dA বাই dt। এরিয়াল ভেলোসিটি কথাটার মানে বলো, কি বললাম? dA বাই dt, একে বলা হয় এরিয়াল ভেলোসিটি। এরিয়া, এ মানে হচ্ছে এরিয়া, এরিয়াল ভেলোসিটি। এর মানে কি বোঝো ভালো করে। এর মানে a1 বাই t1 যা হবে, a2 বাই t2 তাই হবে। ভালো করে বোঝো, ভালো করে বোঝো। a1 বাই t1 যা হবে, a2 বাই t2 তাই হবে। তাহলে আমাকে বলো তো, এখানে যখন কাছে আছে তখন প্ল্যানেটের স্পিড যা হবে, যখন দূরে আছে
তখন কি প্ল্যানেটের স্পিড সেম হবে? না। তাহলে খুব ইম্পর্টেন্ট জিনিস, ভেলোসিটি এখানে ধরলাম এটার নাম v1, এখানে দিলাম v2, v1 নট ইজ ইকুয়াল টু v2। আমি পরিষ্কার দেখে বলতে পারি এটা কাছে আছে, তার মানে v1 গ্রেটার দ্যান v2। বলো বুঝেছো কিনা? ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি যদি এর এরিয়া a1 হয়, এর টাইম t1 হয়, এর এরিয়া a2 হয়, এর টাইম t2 হয়, তাহলে এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্টের মানে হচ্ছে এটা। ক্লিয়ার? a1 বাই t1 ইজ ইকুয়াল টু a2 বাই t2। আরেকটা যদি হয় তাহলে হবে a3 বাই t3। ক্লিয়ার? আবার বললাম আরেকটা যদি হয় তাহলে হবে a3 বাই t3। ক্লিয়ার সবার এত অবধি? এবার প্রুফ করব এটা। কি বলছে প্রুফ? প্রুফ করে দেখাতে হবে আমাকে dA বাই dt কনস্ট্যান্ট, তাই তো? দেখো করে দেখো, এটা দ্য এরিয়াল ভেলোসিটি অফ আ প্ল্যানেট ইজ কনস্ট্যান্ট, এটা তার মানে এটা dA বাই dt কনস্ট্যান্ট, প্রুফ করে দেখাতে হবে। তো আমি প্রুফটা করে দেখাচ্ছি, তোমাদের বইতে পড়া আছে, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা বুঝতে পারো না। আমি যেহেতু রোটেশনাল হয়নি, কিছু পোরশন আমি বলবো এটা মনে রাখতে হবে, ওটা মনে রেখে বাকিটা তোমরা দেখার চেষ্টা করো, আরামসে বুঝতে পারবে। করি, প্রুফ করি। দেখ ভালো করে দেখো তো কি হচ্ছে ছবিটা দেখো। আমি ধরলাম এই হলো ইলিপস, ধরো প্ল্যানেটটা এটা হচ্ছে লাইন, প্ল্যানেটটা এখান থেকে এই পয়েন্টে গেল, এখানে ধরো সান আছে, এটা সান, যে কোনো ফোকাসে থাকতে পারে, এই ফোকাসটা ধরলাম। ক্লিয়ার? প্ল্যানেটটা এখান থেকে এখানে যেতে যে টাইম, এখান থেকে এখানে গেল এদিকে, তার মানে এটা হচ্ছে তার ভেলোসিটির ডাইরেকশন। আর এই অ্যাঙ্গেলটাকে ধরলাম থিটা, এই ডিসটেন্সটাকে ধরলাম আর। ক্লিয়ার সবার এত অবধি? এই লাইনটাকে স্ট্রেট বাড়িয়ে দিয়েছি, এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরেছি। ক্লিয়ার? না না 90 ডিগ্রি কেন? এটা 90 ডিগ্রি কেন? এটা আমি থিটা ধরেছি একটা, জানি না অ্যাঙ্গেল কত, থিটা ধরে নিয়েছি। আর আমি ধরছি এ, এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম। এ থেকে বিতে যেতে টাইম লাগে ডিটি, এ থেকে বিতে যেতে টাইম লাগে ডিটি। তাহলে আমাকে বলো ডিস্টেন্স কভার্ড, ডিস্টেন্স কভার্ড ইন টাইম ডিটি হবে ভি ডিটি, তাই তো নাকি? ভেলোসিটি ইনটু টাইম হচ্ছে ডিস্টেন্স কভার, তাই না? এবার ভালো করে লক্ষ্য করবে, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করে দিতে পারলে আমি কত এরিয়া কভার করলো প্ল্যানেটটা সেটা বের করে দিতে পারবো। আচ্ছা, তাহলে আমি বার করতে চাইছি এরিয়া অফ ট্রায়াঙ্গেল, কিন্তু এখানেই প্রবলেমটা। এরিয়া অফ ট্রায়াঙ্গেলের নাম দিলাম ডিএ, ডি এর ভ্যালু বার করতে চাইছি। আচ্ছা, ডি এর ফর্মুলা কি? হাফ, ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি বলো? হাফ বেস ইনটু হাইট। আচ্ছা, বেসের জায়গায় আমি আর লিখতে পারি, এটা বেস। কিন্তু হাইট আমি কি করে লিখতে পারি? এবার বোঝো,
আরে এবার সত্যিকারের ভেবে বল, ভালো করে দেখ। এই ছবিটা আমি এখানে এঁকে দেখাচ্ছি, ছবিটা অ্যাকচুয়ালি এরকম না? কিরে এরকম না? বলতো আমাকে ভালো করে, এটা কি ট্রায়াঙ্গেল হলো? না, আমরা অ্যাজিউম করে নিচ্ছি এখনকার জন্য যে এটা স্ট্রেট লাইন, অ্যাজিউম করে নিচ্ছি এটা স্ট্রেট লাইন। ক্লিয়ার? আচ্ছা, এটাই আর আর এই অ্যাঙ্গেলটা থিটা, তাই তো? তাই তো, এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার টানলাম, এটাই পারপেন্ডিকুলার মানে এটা হাইট, এর নাম দিলাম এইচ, এইটা তাহলে 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাকে কি বলতে পারি 180 ডিগ্রি মাইনাস থিটা, বলতে পারি? আচ্ছা, আমাকে বল এই, হ্যাঁ বাবা? আবার দেখ ভালো করে, এই বুঝলাম একটু ছোট হচ্ছে ছবিটা, কি করা যাবে? এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? টোটালটা 180, তার মধ্যে থেকে থিটা বাদ গেল, তাহলে এটা হবে না 180 ডিগ্রি মাইনাস থিটা? এটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, আমাকে বল এই ট্রায়াঙ্গেলটা থেকে দেখে বল sin 180 ডিগ্রি মাইনাস থিটা ফর্মুলা কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। পারপেন্ডিকুলার কে উল্টো দিকে যেটা থাকে মানে হাইট h, হাইপোটেনাস কে এটা। আচ্ছা, এটা মানে আমরা a থেকে b গেছিলাম না? a থেকে b এর যে ডিসটেন্স কভার সেটা কত পেয়েছিলাম? v dt। তাহলে h বাই v dt, বল বুঝলি কিনা? sin 180 ডিগ্রি মাইনাস থিটাকে লিখতে পারি sin থিটা, তাহলে h হবে একেবারে লিখছি v dt sin থিটা। দেখ আমি হাইট পেয়ে গেছি। ক্লিয়ার? তাহলে এখানে বসিয়ে দেব, তাহলে dA হচ্ছে হাফ r ইনটু v dt sin থিটা। তাহলে বল dA বাই dt কত হবে? এখান থেকে dA dtটাকে তলায় নামা, তাহলে হবে vr sin থিটা বাই 2। এত অবধি এটাকে রাখ, তারপরে আবার কাজ করতে হবে। এত অবধি ক্লিয়ার? আচ্ছা, এবার আমি যেটা বলবো সেটা তোরা জানবি হয়, এটা মুছবো এই সাইডটা, ঠিক আছে? ফর্মুলাটা রোটেশনাল মেকানিক্সে আমরা করব বা ইউনিফর্ম সার্কুলার মোশনে মনে হয় আমরা বলেছিলাম। দেখ মনে করতে পারিস কিনা দেখ। আমাদের ফর্মুলা হচ্ছে, টর্কের ফর্মুলা হচ্ছে আর ক্রস এফ। টর্কের ফর্মুলা কি? আর ক্রস এফ। তাকা এবারে, আর কোন দিকে ভালো করে দেখ, আর হচ্ছে এদিকে, এই হলো অ্যারো। আর ফোর্স কোন দিকে? গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে? সানের দিকে। তাহলে অ্যাঙ্গেল কত? টোটাল অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। আর ক্রস এফ, একে ভাঙলে লেখা যায় আর এফ সাইন থিটা। তাহলে হচ্ছে আর এফ সাইন 180 ডিগ্রি। সাইন 180 এর ভ্যালু কত হয়? তাহলে টর্কের ভ্যালু কত? 0। ক্লিয়ার? আচ্ছা, এবার শোন। হ্যাঁ হ্যাঁ,
দেখাচ্ছি শোন, পুরোটা না দেখলে কিভাবে বুঝবি। এবার দেখ, আচ্ছা তোরা আমাকে বল নিউটন সেকেন্ড ল কি ছিল, মনে আছে? নিউটন সেকেন্ড ল ছিল F ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি, মনে পড়ছে? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এই পি কে বলা হয় লিনিয়ার মোমেন্টাম। এফ কে বলা হয় ফোর্স। এটা যদি আমরা অ্যাঙ্গুলারে পড়ি, অ্যাঙ্গুলারে ফোর্সের জায়গাটা নেয় টর্ক, তাহলে হবে টাউ ডি। পি এর জায়গায় লিনিয়ার মোমেন্টামটা তাহলে কি হয়ে যাবে? অ্যাঙ্গুলার মোমেন্টামকে এল দিয়ে ডিনোট করলাম, অনেক বই জে দিয়েও ডিনোট করে, একই ব্যাপার। এল দিয়ে ডিনোট করলাম বাই ডিটি, তাহলে এল হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম। বল ফর্মুলা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আচ্ছা টর্ক যদি জিরো হয়, কার ডেরিভেটিভ করলে জিরো আসে? কার ডেরিভেটিভ করলে জিরো আসে? ভেরি গুড, কনস্ট্যান্ট। এখানে তাহলে কার ডেরিভেটিভ করছি? তাহলে আমি কি বলতে পারি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট? এত অবধি ক্লিয়ার? আচ্ছা, আবার মুছবো এই জায়গাটা, আবার মুছবো, লিখে নাও মুছবো। হয়েছে? একটু বড়, একটু কঠিন বলেছি, মুছে দিই। চলো এবার অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি বলতে হবে? অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা তোমরা কেমিস্ট্রিতে পড়েছো না? এমভিআর নয়, অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা আর ক্রস পি। এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা, লিখে রাখো, এটা মুখস্থ করে এখন আপাতত রোটেশনাল মেকানিক্সে জানতে পারবে, এখন মুখস্থ করবে। L ইজ ইকুয়াল টু আর ক্রস পি। পি মানে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। তাহলে পরের লাইন লিখতে পারি এম ভি আর সাইন থিটা, লিখতে পারি? তাহলে তোমরা বুঝতে পেরেছো? তোমরা একটু খানিকক্ষণ আগে বললে অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা এমভিআর পড়েছিলে, কোথায় পড়েছিলে আমি বলে দিচ্ছি, বোর্স থিওরিতে, তাই না? হ্যাঁ, তাহলে ওখানে 100% ক্লিয়ার ছিল না এমভিআর? বুঝতেই পারছো সাইন থিটা আছে, তার মানে থিটার ভ্যালু 90 হতো নাকি? তাহলে অ্যাকচুয়াল ফর্মুলা এটাই। যাই হোক, তো এমভিআর সাইন থিটা। আচ্ছা আমরা এক্ষুনি পেলাম এল কনস্ট্যান্ট, তাহলে লিখতে পারি এমভিআর সাইন থিটা কনস্ট্যান্ট। লিখতে পারি? এবার এখানে চলে আসো, দেখ করে দেখো কোথা থেকে কোথায় আনছি। এখানে চলে আসো, এই লাইনটাকে কি লিখতে পারি দেখো, এই লাইনটাকে লিখতে পারি এম ভি আর সাইন থিটা বাই 2m, লিখতে পারি? মানে L বাই 2m লিখতে পারি? এলটা কি বেরিয়েছে? কনস্ট্যান্ট। 2m এটাও কি 2m, 2 আর মাস, এটা কি কনস্ট্যান্ট। তাহলে L বাই 2m ও কি? দিস ইজ দ্য ফর্মুলা। দেখো প্রুভ হয়ে গেছে, dA বাই dt ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ক্লিয়ার? একটু কঠিন ডিরাইভেশন মানছি, বাড়িতে প্র্যাকটিস করবে। যাদের ক্ষেত্রে স্কুলে বলেছে করিয়েছে তারাই করবে, আদারওয়াইজ স্কুলের জন্য এটা দরকার নেই। যে ইউনিটে তো ডিরাইভেশন লাগে না, তখন আমরা তো ডিরাইভেশন লাগবে না, এখান দিয়ে ওই শুধু লাস্ট লাইনের ফর্মুলাটা মনে রেখে দিলেই কাজ হবে।
ক্লিয়ার সবার এত অবধি? লাস্ট ল কেপলারস থার্ড ল দিয়ে আমরা চ্যাপ্টার শেষ করব। কেপলারস থার্ড ল, কেপলারস থার্ড ল প্রুফটা খুব দেয়। কেপলারস থার্ড ল প্রুফ করা হয়ে গেছে অলরেডি তোমাদেরকে। দেখো থার্ড ল, এর আরেক নাম ল অফ পিরিয়ডস। ল অফ পিরিয়ডস কি বলছে? the square of the period of revolution of the period of revolution of a planet around the sun, of a planet around the sun is proportional to the cube of the average distance between planet and sun of its orbit। মানে সহজ কথায় কি বলেছে, একবার ঘোরার জন্য যে পিরিয়ড তার স্কয়ার, লক্ষ্য করো, the square of the period of revolution মানে t square is directly proportional to the cube of the average distance between planet and sun। average distance কেন বলছে? কারণ ইলিপসে যাচ্ছে, ইলিপসে গেলে তো অ্যাভারেজ ডিসটেন্স হবে, একবার মেজর অ্যাক্সিস একবার মাইনর অ্যাক্সিস আসে, তো তার জন্য অ্যাভারেজ ডিসটেন্স বলা হচ্ছে। কোথাও কোথাও লেখা থাকে সেমি মেজর অ্যাক্সিস, একই জিনিস। আমরা তো আলটিমেটলি সার্কুলার পাথেই এটা করব, তাই অ্যাভারেজ ডিসটেন্সকে আমরা আর দিয়ে নোট করছি, তার কিউব। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। এই প্রুফটা আমি আজকে প্রথমের দিকের ভিডিওতে করে দেখিয়েছি। ক্লিয়ার সবার? এটা প্রুফ বললে ওই প্রুফটা করে দেখাতে হবে। ক্লিয়ার? ছোট্ট অঙ্ক এখান থেকে আসে, তাড়াতাড়ি করে ফেলো। ছোট্ট অঙ্ক তাড়াতাড়ি করে ফেলো। কি বলছে? ইফ ডিসটেন্স বিটুইন আর্থ অ্যান্ড সান were half of its present value, find the number of days in a year, find the number of days in a year। খুব সহজ কোশ্চেন করব, করি। আমরা এখান থেকে লিখতে পারি t স্কয়ার ইজ ইকুয়াল টু কে আর কিউব, লিখতে পারি। এবার বলেছে আর্থ আর সানের মধ্যে ডিসটেন্স হাফ হয়ে গেছে, তাহলে টাইম পিরিয়ডও চেঞ্জ হয়ে যাবে। তাহলে তার জন্য লিখছি টি ড্যাশ স্কয়ার হবে কে আর বাই 2 এর হোল কিউব, লিখতে পারি। এবার দুটোকে রেশিও করে দাও, অ্যানসার বেরিয়ে গেছে। টি ড্যাশ স্কয়ার বাই টি স্কয়ার কত হবে? টি ড্যাশ স্কয়ার বাই টি স্কয়ার, কে কে কাটবে, আর কিউব বাই 8 হবে তলায়, এদিকে হবে কে আর কিউব, আর কিউব কাটবে, মানে হবে 1/8, তাই তো? তাহলে টি ড্যাশ স্কয়ার হবে টি স্কয়ার বাই 8, তাই তো? উপরে করছি।
তাহলে টি ড্যাশ স্কয়ার হবে টি স্কয়ার। বাবা একবার ঘুরতে আর্থের একবার ঘুরতে সানের চারিদিকে কত টাইম লাগে বলো? রাফলি 365 ডেজ, লিপ ইয়ার বাদ দিয়ে আমরা করছি। তাহলে 365 তার হোল স্কয়ার মানে 365 ইনটু 365 বাই 8 সলভ করলে অ্যানসারটা আসবে রাফলি 136 ডেজ। টি ড্যাশের ভ্যালু আসবে 136 ডেজ। ক্লিয়ার সবার? বোঝা গেছে? এই কোশ্চেন থাকবে। লাস্ট এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসে, করে ফেলো। এর নাম হচ্ছে ওয়েটলেসনেস। লাস্ট একটা টপিক, ছোট্ট টপিক, ওয়েট। তোমরা এটা আগেও করেছো। ওয়েটলেসনেস কি বলছে? আ বডি ইজ said to be in a state of weightlessness, in a state of weightlessness. weightless মানে কি? যখন তার r এর ভ্যালু, মনে পড়ছে তো? ওয়েট মানে আমরা কোনটাকে ফিল করি? r কে। r এর ভ্যালু 0 হয়ে যাবে। A body is said to be in a state of weightlessness when the reaction of the supporting surface is zero তাকে বলা হয় ওয়েটলেসনেস। কোথায় হয় এখানে সেটা বলা হচ্ছে ইনসাইড স্পেসক্রাফট। স্পেসক্রাফটে কি হয় দেখে নাও ভালো করে, খুব সহজ জিনিস। এই ধরো আর্থ, এর চারিদিকে একটা স্পেসক্রাফট ঘুরছে, ঠিক আছে? ভাবো একটা স্পেসক্রাফট ঘুরছে, ঠিক আছে? এর মাস স্মল m, এর ডিসটেন্স হচ্ছে স্মল r, আর্থের মাস ক্যাপিটাল M। বলো ফোর্স কত হবে বলো? g বাই r স্কয়ার। আচ্ছা, এর ভেতরে তুমি আছো, ধরো এর ভেতরে তুমি আছো, তাহলে রিঅ্যাকশন ফোর্স উল্টো দিকে কাজ করবে, হ্যাঁ কি নয়? তাহলে এদিকে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স Fg, যেটা এটা মাইনাস r, নাকি উল্টো দিকে? তো এর জন্য কোন পাথে ঘুরছে? এর জন্য কোন পাথেও ঘুরছে? সার্কুলার পাথে। সার্কুলার পাথে ঘুরলে ফর্মুলা কি হবে? m v স্কয়ার বাই r, নাকি? বা m v স্কয়ার বাই r করার দরকার নেই, একেবারে করে দে m a, নাকি? করতে পারি? আচ্ছা, হ্যাঁ বল, শুনছি। রিঅ্যাকশন ফোর্সটা তুই দিচ্ছিস, তুই স্পেসক্রাফটে বসে আছিস তো, তাহলে তুই নিচে আর দিচ্ছিস, স্পেসক্রাফট থেকে উল্টো দিকে আর দিচ্ছে, তাহলে gmm বাই r স্কয়ার মাইনাস r ইজ ইকুয়াল টু ma। এবার আমি বসাতে পারি g ক্যাপিটাল M স্মল m বাই r স্কয়ার মাইনাস ক্যাপিটাল R ইজ ইকুয়াল টু m। মনে পড়ে a মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, তাকে আমরা লিখতে পারি g ক্যাপিটাল M বাই r স্কয়ার, মনে পড়ছে? তাহলে এটা দেখ, এই ভ্যালুটা যায়, এই ভ্যালুটা তাই, এটা ওইদিকে নিয়ে যা, তাহলে r এর ভ্যালু দেখ 0 হবে। এটাকেই বলা হয় ওয়েটলেসনেস। ক্লিয়ার আইডিয়া সবার? দ্যাটস অল। পুরো জিনিস আমাদের কমপ্লিট।
পরের ক্লাসে আমরা থার্মোডাইনামিক্স কেটিজি আমি একসাথে পুরো পার্টটাকে করাবো, ঠিক আছে? গ্র্যাভিটেশন আমাদের এখানেই শেষ হলো। এরপরে যা যা আছে তোমরা ভালো করে সবই করিয়ে দিয়েছি আমরা। অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, বইতে যে এক্সারসাইজ আছে সেখান থেকে। কোনো ডাউট হলে আমাকে জিজ্ঞাসা করো। এত অবধি থাকলো, গুড নাইট।